আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং ভিউয়ার্স, ন্যানোকেয়ার ফিজিক্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার অফলাইন ব্যাচের পাশাপাশি অনলাইন ব্যাচ বা অনলাইন কোর্স আছে কিনা এ নিয়ে বিভিন্ন সময়ে অনেকে নক দাও বা অনেকে জিজ্ঞেস করেছে যে অনলাইন কোর্সটা কিভাবে পেতে পারি। সম্প্রতি ভেক্টর অধ্যায়টি আমরা অনলাইন পুরোটা কোর্স দিচ্ছি। আমার এই ক্লাসগুলো যদি কেউ একবার হয়তো দেখে তাহলে এই অধ্যায়ের কোনো ধরনের দুর্বলতা থাকবে না, এবং চেষ্টা করছি বাকি অধ্যায়গুলো ধীরে ধীরে দেওয়ার, এবং কিছু অধ্যায় অলরেডি রেডি করেছি। এই কোর্সটির কোর্স ডিটেইল কমেন্ট বক্সে অথবা তোমরা চাইলে ইনবক্সে আমার কাছে জিজ্ঞেস করতে পারো, আমি পুরো কোর্সের ব্যাপারটি বুঝিয়ে দিব। তোমরা যারা ইচ্ছুক, যারা আগ্রহী, তারা আমার এই জায়গাতে যুক্ত হতে পারো। তাহলে একটি ক্লাস তোমার জন্য অফার করছি, এটা একটা ডেমো ক্লাস বলতে পারো। এটা দেখার পরে যদি মনে হয় যে তুমি অন্য জায়গাতে যা শিখছিলে তার তুলনায় একটু বেটার ওয়েতে শিখতে পারছ বা একটু ভিন্ন কোনো তথ্য পাচ্ছ, তাহলে আমি বলবো যে তুমি ভেক্টর অধ্যায়টা পুরোটা শিখে দেখতে পারো। এখানে আরও অনেকগুলো ক্লাস আছে, আরও অনেক জিনিস শেখার রয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে আমরা ক্লাসটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা টপিক লিখে রেখেছি ভেক্টর রাশির গুণ। স্কেলার রাশির গুণ খুব সহজ, যেভাবেই বলো একই নিয়মে হবে স্কেলার রাশির গুণ। কিন্তু ভেক্টর রাশির গুণ মনে করো না জটিল। ভেক্টর রাশির গুণ স্পেশালি কয়েকটা নিয়ম মেনে চলে, আমরা সেগুলো পুরোটা শিখব। এবং এই গুণগুলো শুধুমাত্র হচ্ছে গাণিতিকভাবে শেখা না, এর ভিতরের যে মিনিংগুলো, মানে অ্যাকচুয়ালি এটা তোমাকে কেন শেখানো হয় এটা কিছুটা একটু বলার চেষ্টা করব। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছুই তো বলা সম্ভব না। তা আমরা একটু খেয়াল করি যে ভেক্টর রাশির গুণ বা প্রোডাক্ট অফ ভেক্টরস কোয়ান্টিটি এগুলো কীরকম হয়ে থাকে। প্রথমে তোমাকে যদি বলি স্কেলার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য কি। স্কেলার তো শুধু মানবাচক, যেমন তুমি 3 × 5 যদি করো তাহলে কত রেজাল্ট দিবে? 15। এখানে এই চিহ্নটা ব্যবহার না করে তুমি চাইলে কিন্তু এটা ডট দিয়েও গুণটা করতে পারো, তাও রেজাল্ট কত? 15, একই রকম। বাট ভেক্টরের ক্ষেত্রে ডট অপারেটর ব্যবহার হলে একরকম রেজাল্ট দিবে, ক্রস অপারেটর ব্যবহার করলে আরেক রকম রেজাল্ট দিবে। ঠিক আছে, এটা একটু ভিন্নতা চলে আসবে। এবং তুমি এইখানে কিন্তু এই যে ক্রসটা দিয়েছো, এখানে যদি 5 × 3 করতে তাও রেজাল্ট কত? 15। আগে পরে ডাজ নট ম্যাটার। বাট ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টরের যখন এরকম ক্রস গুণ করবে আগে পরে করলে মাইনাস চলে আসবে, কারণ ভেক্টর রাশি হচ্ছে দিক রাশি। দিক রাশি শুধু মানের উপর নির্ভরশীল না, সেটার দিকও মেনটেন করে, তাই না? ডিরেকশনও মেনটেন করবে। অতএব তখন মাইনাস প্লাসের ব্যাপারটাও সচেতনভাবে খেয়াল রাখতে হবে। তো আমরা আসি তাহলে স্পেশালি ভেক্টর রাশির গুণ কয় রকমভাবে হতে পারে। একটা হচ্ছে ভেক্টর রাশির সঙ্গে স্কেলার রাশির গুণ হতে পারে। তাহলে আমরা স্কেলার ও ভেক্টর রাশির গুণ, ভেক্টর রাশির গুণ এটা কেমন, এটা নিয়ে তাহলে একটু বলে নেই। স্কেলার ও ভেক্টর রাশির গুণন, গুণন শব্দটা আমি ব্যবহার করতে বেশি ভালো লাগে। এটা ধরো যদি তুমি বলো যে একটা ভেক্টর রাশি এ, তার সঙ্গে ভর জাতের, মানে এটা ত্বরণ এবং এটা ভর, এ দুটোকে গুণ করলে, তাহলে ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ যদি করো, তুমি ডট দাও আর ক্রস দাও আর কোনো কিছু না দাও, আমরা একই মিনিং পাবো, এবং তার গুণফলটা অলওয়েজ ভেক্টর। তাহলে এই ভেক্টরটা কি হবে? ভেক্টরটা হচ্ছে বল। আমরা অ্যাকচুয়ালি এটা কিন্তু জানি যে বল এফ সমান কি? এম এ। এই এফ সমান এম এ, এই জায়গাতে ভর তো স্কেলার আর ত্বরণ হচ্ছে ভেক্টর। এই স্কেলার আর ভেক্টর গুণ করলে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে ভেক্টর। তাহলে এটা একটা গুণ হতে পারে। অথবা তুমি যদি বলো যে একটা ত্রিমাত্রিক ভেক্টরকে আমি প্রকাশ করলাম ভেক্টর ধরো পি দ্বারা, যদি ভেক্টর পি দ্বারা একটা ত্রিমাত্রিক ভেক্টর প্রকাশ করি, জাস্ট লাইক 2i + 3j, ধরো -4k দিলাম, এরকম একটা ভেক্টর দিলাম। তার সঙ্গে যদি একটা স্কেলার কোয়ান্টিটি 2 গুণ করো বা 5 গুণ করো, আমি ধরো এটার সঙ্গে আমি 5 গুণ করছি, তাহলে 5 যদি গুণ করি তাহলে 5 জাস্ট একটা স্কেলার বা একটা জাস্ট সংখ্যাবাচক, মানে তার মান আছে কিন্তু কোনো দিক নেই। তাহলে 5p যখন করবে তখন ডিরেক্ট এটা গুণ আকারে থাকবে। কীরকম? এটা হবে 10i প্লাস এটা 5 গুণ করলে কত? 15j, আর এটার 5 গুণ করলে হবে
20k, -20k। তাহলে একটা ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ হলে জাস্ট সিম্পল গুণ, এবং সেটা ভেক্টরই থাকবে, তার মানের কোনো তার দিকের কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে, শুধু মানটা মাল্টিপ্লাই হয়ে যাবে, মানটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এই হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশির গুণ। এবার কথা হচ্ছে ভেক্টর এবং ভেক্টরের গুণ, ঠিক আছে, ভেক্টর ও ভেক্টরের গুণ। তাহলে ভেক্টর ও ভেক্টর রাশির গুণ, তাহলে ভেক্টর রাশির সাথে কিসের, ভেক্টর, ভেক্টর ও ভেক্টরের গুণন। এটা কিরকম, এখানে কিন্তু একটা ছোট্ট কথা আছে যে এখানে দুই রকম গুণ হতে পারে। এই দুই রকম গুণ, এটা একটা খেয়াল করো যে আমি যদি দুটো ভেক্টর রাশি নিই, একটা বললাম ভেক্টর এ আর আরেকটা বললাম ভেক্টর বি, তারা পাশাপাশি অবস্থান দিয়েছে, তাদের মধ্যে যদি এখানে ডট চিহ্ন দিই, তাহলে ডট চিহ্ন দিলে এখানে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে এ বি কস থিটা। এটা কিভাবে আসে সেটা পরে একটু বলার চেষ্টা করবো, যখন ডিটেলস আলাদা করে পড়াবো। আমরা জাস্ট এখানে তিনটা গুণেরই একটা সারমর্ম দেখি। তাহলে এ ডট বি সমান সমান কত, এ বি কস থিটা, এটা হচ্ছে রেজাল্ট। এইখানে আমরা যে ডট চিহ্নটা ব্যবহার করেছি এটা ধরো সে অপারেটর, অপারেটরটা ডট বলে এই গুণটার নাম ডট গুণ, আর রেজাল্ট যেটা দেয় শুধু এটা একটা মান, এখানে কোনো ধরনের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কোনো কিছু নাই, অর্থাৎ ভেক্টর কোনো উপাংশ নাই। তাহলে এইটুকু একটা স্কেলার রেজাল্ট, তাহলে এইটা হচ্ছে স্কেলার একটা কোয়ান্টিটি। এই জন্য এই গুণটার দুই রকমের নাম দেওয়া যায়, অপারেটর হিসেবে ইউজ করা হয় ডট, এবং রেজাল্ট পাওয়া যায় কি স্কেলার। এজন্য এর নাম আমরা দিতে পারি ডট গুণ বা স্কেলার গুণন। তাহলে অ্যাকচুয়ালি ভেক্টর রাশির গুণ যখন পড়ি তখন ভেক্টর রাশির গুণ দুইটা মেইনলি আমরা জানি। তাহলে এক নাম্বারটার নাম হলো ডট গুণন বা স্কেলার গুণন, ডট গুণন বা স্কেলার গুণন, ডট প্রোডাক্ট or scalar product, ওকে। এবং আরো একটা ভাবে গুণটা হতে পারে, তাহলে এটা কিন্তু এই ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণের একটা প্রকারভেদ গেল, ওকে, একটা। আর দুই নাম্বার প্রকারভেদটা তাহলে কিরকম হতে পারে, ওই দুটো ভেক্টর এ এবং বি, আমরা আবার এ এবং বি লিখলাম, এখানে যদি মাঝে ক্রস চিহ্ন ইউজ করি, তাহলে এই অপারেটরটা ক্রস, তখন রেজাল্ট যেটা দেয় সে রেজাল্টটা হচ্ছে এ বি সাইন থিটা ইনটু একটা একক ভেক্টর দিলাম এন। এখানে খেয়াল করো যে এই রেজাল্ট যেটুকু পেলাম এটুকু হচ্ছে তার মান, আর একটা একক ভেক্টর ইউজ করেছি, যখনই ক্যাপ চিহ্ন ইউজ করেছি তখন তুমি আগে বেসিক জেনে এসছো, তারপরে তো এই লেকচার দেখছো, এই যখনই ক্যাপ চিহ্ন ব্যবহার করেছি তখনই আমরা বুঝে নিব যে এই একক ভেক্টরটা অ্যাকচুয়ালি দিক প্রকাশ করার জন্য জন্ম নিয়েছে, তার মানে দিক প্রকাশকারী একটা ভেক্টর দিয়েছে। তাহলে এটুকু মান আর এটা কি দিক, কেমন? তাহলে মান এবং দিক যদি একসঙ্গে যুক্ত থাকে তাহলে নিশ্চয়ই এটা একটা ভেক্টর, দ্যাট মিনস এই রেজাল্টটুকু এবার কিন্তু সব মিলিয়ে ভেক্টর, ওকে। তাহলে আমরা খেয়াল করি যে এখানে অপারেটর যখন চেঞ্জ করে দিয়ে ডটের জায়গায় যদি আমরা ক্রস দিই তাহলে রেজাল্টটা স্কেলার না হয়ে হবে ভেক্টর। তখন এই ধরনের গুণকে আমরা বলবো ক্রস গুণন বা ভেক্টর গুণন। তাহলে অপারেটরটা ইউজ করেছি ক্রস আর রেজাল্ট পেয়েছি ভেক্টর, অপারেটর ইউজ করেছিলাম ডট, রেজাল্ট পেয়েছিলাম স্কেলার। তাহলে দুই নম্বরে এই গুণের প্রকারভেদটাকে আমরা বলবো ক্রস গুণন বা ভেক্টর গুণন, ক্রস গুণন বা ভেক্টর গুণন, ক্রস প্রোডাক্ট or ভেক্টর প্রোডাক্ট, or ভেক্টর প্রোডাক্ট, ঠিক আছে।
এই তো, তাহলে সব মিলিয়ে ভেক্টরের সঙ্গে যে কোনো রাশি মানে গুণ করার যে ব্যাপারটা মোট তিনভাবে হতে পারে। ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ হতে পারে, এটার আলাদা কোনো নিয়ম নাই, জাস্ট গুণ করা। আর ভেক্টরের সঙ্গে ভেক্টরের গুণ হতে পারে ডট আকারে, আবার হতে পারে ক্রস আকারে। আমাদের এবার কাজ হলো এই ডট গুণ এবং ক্রস গুণ এটাকে স্টাডি করা। ঠিক আছে, এই ডট গুণ এবং ক্রস গুণ স্টাডি করা। ওকে, তাহলে আমরা প্রথমে কোনটা পড়ব? সিরিয়ালি পড়ি। এই ডট গুণের গল্পটাই যদি প্রথম শুরু করি। দেখো, তোমাদের এই জায়গাতে একটু ছোট্ট করে বলে দিই যে দুটো ভেক্টর একই জাতের হওয়ার পরেও শুধু তাদের ডট গুণ এবং ক্রস গুণের কারণে তাদের যে রেজাল্ট সেটা চেঞ্জ হয়ে যায়, যেমন তেমনি ওই রাশিটাও কিন্তু ভিন্ন জাতের রাশি হয়ে যাবে। যেমন তুমি যদি বলো যে আমরা আর ভেক্টর যখন লিখি, এটা দ্বারা কিন্তু বুঝি সাধারণত যে সরণ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর অথবা ঘূর্ণন অক্ষের ব্যাসার্ধ, অনেক কিছু বলতে পারি। আলটিমেটলি এটা একটা দৈর্ঘ্য এবং নির্দিষ্ট দিকের দৈর্ঘ্য। নির্দিষ্ট দিকের দৈর্ঘ্য হলে তখন সেটা ভেক্টর হয়ে গেল। আচ্ছা, তো এই আরকে যদি আমি ঘূর্ণন অক্ষের ব্যাসার্ধ বলি বা সরণ ভেক্টর বলি, আর তার সঙ্গে ধরে নাও আমরা যে বলের ব্যাপারে খুব জানি, ফিজিক্সে বল, নিউটন, এই বল, এ দুটোকে তুমি যদি ডট গুণ আকারে প্রয়োগ করো এবং সেটা এরকম যে এফ এর সঙ্গে আমরা আর কে ডট গুণ করলাম, তাহলে বল ইন্টু সরণ যখন করা হয় তখন যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে কাজ। এই ওয়ার্ক ডান একটা কিন্তু স্কেলার রাশি। তাহলে ডট গুণ যখন করব তখন ডট গুণের ফলে যে রেজাল্ট পাবো সেটা কি? স্কেলার। ওকে, তাহলে এটা স্কেলার। বাট তুমি যদি সেই আর এর সঙ্গে, মানে এটা যদি ঘূর্ণন অক্ষের ব্যাসার্ধ হয় আর এফটা যদি বল হয়, প্রযুক্ত রৈখিক বল, তাহলে ওই রকমই সেম দুটো রাশির এবার ক্রস গুণ যখন করবে তখন রেজাল্ট কিন্তু ভিন্ন পাবে। সেই রেজাল্টটাকে আমরা বলি কৌণিক বল বা বলের ভ্রামক বা টর্ক, টাউ। এই সময়ে ক্রস গুণ যেহেতু করেছো, তাদের মধ্যে অপারেটরটা ক্রস, তাহলে রেজাল্ট দিবে ভেক্টর। অর্থাৎ এখানে একটা তখন ভেক্টর চিহ্ন আসবে। তাহলে এটা দিক ছাড়া একটা রাশি পেয়েছে, এটা দিক সহ একটা রাশি পাবে, তাহলে এটা হবে ভেক্টর। তাহলে আমরা এটুকু অন্তত অনুধাবন করতে পারছি যে সেম দুটো ভেক্টর রাশিকে ডট গুণ করলে রাশিটা যা হবে, ক্রস গুণ করলে রাশিটা কিন্তু ভিন্ন চলে আসার কথা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিসে আসবো? প্রথমেই ডট গুণ। নাম্বার 1, ডট প্রোডাক্ট এই ডট গুণন কিরকম আলোচনা খেয়াল করো। সিঙ্গেল একটা ভেক্টরে তার গুণ করার কিছু থাকে না, অবশ্যই তাহলে একের বেশি ভেক্টর হতে হবে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, তারও বেশি হতে পারে। তা আমরা দুটো ভেক্টরের যদি ডট গুণ চিন্তা করি, যেমন এ ডট বি সমান সমান, তাহলে আমরা একটু আগে লিখেছিলাম কত হবে রেজাল্টটা? এ বি কস থিটা। এইখানে জাস্ট এটা বেসিক একটা সূত্র এবং এখান থেকে শেখানো শুরু হয়। কারণ আমার কাছে এটা যেটা মনে হয় যে আমি তোমাদের মাঝে মাঝে একটা কোশ্চিন কিন্তু এই অফলাইন ব্যাচে করে থাকি। আমার যদি এরকম হয়ে থাকে যে এই বরাবর একটা ভেক্টর রয়েছে, ক্রিয়াশীল যে কোনো ভেক্টর, সেই ভেক্টরকে বললাম এ এবং তার সঙ্গে কোনো একটা কোণ করে, থিটা ডিগ্রি কোণ করে ধরে নাও একটা ভেক্টর রয়েছে, সেই ভেক্টর নাম দিলাম বি। খেয়াল রাখবে যে ক্রস গুণ করো আর ডট গুণ করো, তাহলে দুটো ভেক্টরের মধ্যে কোণের কিন্তু একটা লিমিট থাকবে। তাহলে এই কোণের লিমিট, থিটার যে লিমিট থাকবে সেটা একটু চিন্তা করি। কোণের লিমিট সেটা কতটুকু? কোণের লিমিটটা হচ্ছে থিটার মানটা 0 ডিগ্রি সমান হতে পারে বা 0 ডিগ্রির চেয়ে বড় হতে পারে।
আর 180 ডিগ্রি সমান হতে পারে বা 180 ডিগ্রির চেয়ে ছোট হতে পারে। 180 ডিগ্রির চেয়ে বড় কোণ হবে না। অ্যাকচুয়ালি যখনই দুটো ভেক্টরের মধ্যেকার কোণ 180-র চেয়ে বেশি, তখন তুমি ধরে নেবে যে আসলে 180-র চেয়ে বেশি ওই দিকটা আর অ্যাক্টিভ কোণ না, ছোট দিকটা অ্যাক্টিভ কোণ। এবং এ নিয়ে আমার একটা কিন্তু লেকচার আছে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, যে অনেক গুরুত্বপূর্ণ এবং কেন হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা ওখানে উল্লেখ করেছি, সঙ্গে কোণ নির্ণয়ের ব্যাপারটা ডিটেলস দেখিয়েছি। তো একটা জিনিস খেয়াল রাখবা, যদি দুটো ভেক্টরের মধ্যেকার কোণ 185 ডিগ্রি হয়, তাহলে 185 ডিগ্রি না, ওই ছোট যে কোণটা সেটা তখন অ্যাক্টিভ। ধর নাও কোণ বাড়াতে বাড়াতে দুটো ভেক্টরের মধ্যেকার কোণটা বাড়িয়ে এই জায়গাতে 190 ডিগ্রি করলাম। এই 190 ডিগ্রি কোণটা আর অ্যাক্টিভ কোণ না, বরং তার বিপরীত দিকে যে কোণটা পড়লো, অর্থাৎ এদিকে 190 হলে এদিকে আর কত 170 ডিগ্রি, এই 170 ডিগ্রি কোণটা তখন তাদের মধ্যেকার কার্যকর কোণ। তো যাই হোক, ওটা আলাদা একটা প্রসঙ্গ এবং আলাদা একটা আলোচনা। এইখানে আমার যেটা বলার ব্যাপার, যে ভেক্টর এ এদিকে ক্রিয়াশীল, ভেক্টর বি এদিকে ক্রিয়াশীল, তাদের ডট গুণ করব, যোগ করার কথা না, যোগ তো মেলা করেছ, তাই না? এই জিনিসগুলো শেখার আগে কিন্তু যোগ, ভেক্টরের বিভাজন, তারপরে ভেক্টরের আপেক্ষিকতা, এগুলো ডিটেলস শিখিয়েছে এবং ভেক্টর অধ্যায়টা আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে কতটুকু এরিয়া নিয়ে আলোচনা করেছে, তুমি কিভাবে শিখলে সবচেয়ে সহজতম পদ্ধতিতে পুরো অধ্যায়টা শিখে শেষ করতে পারবা, এটা আমি একটা লেকচারে বলেই দিয়েছিলাম। এখন তাহলে আমরা আসি যে এ আর বি কে আমরা গুণ করব। ভাই, গুণ করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। যেমন ওই বিষয়টা বারবার জিজ্ঞেস করি, যে তোমার যদি বলা হয় যে কোনো একজন ব্যক্তির রাজশাহীতে 2 কাঠা জমি আছে এবং ঢাকায় 4 কাঠা জমি আছে। খেয়াল করো, রাজশাহীতে 2 কাঠা জমি আছে একজন ব্যক্তির, রাজশাহীতে 2 কাঠা, আর ঢাকায় হচ্ছে 4 কাঠা। এই পরিমাণ জমি একজন ব্যক্তির রয়েছে। বলো তার মোট জমির পরিমাণ গুণ করলে কত হবে? এখন তার মোট জমির পরিমাণ তুমি যদি গুণ করে ফেলো, তাহলে গুণ করলে কিন্তু এখানে 8 কাঠা হবে, কিন্তু তার জমি কি আদৌ 8 কাঠা? না। দুটো ভিন্ন ভিন্ন জায়গায় যদি দুটো জিনিস থাকে, তাহলে ওদেরকে কোনোদিন গুণ করা যায় না, ওরাকে কি করতে হবে? তখন যোগ করতে হবে। কিন্তু গুণ করতে হলে তারাকে এক জায়গায় থাকতে হবে। এবার তোমার যদি বলা হয় যে একজনের এই দিকে লম্বা করে যে জমিটা চলে গেছে, সে লম্বাভাবে মাপলে হচ্ছে 4 কাঠা হয়, আর এই দিকে প্রস্থ বরাবর একটা জমি এদিকে 2 কাঠা হয়, তখন তুমি কিন্তু একটা এরিয়ার মধ্যে ফেলতে পারবা। বা তোমার যদি বলে যে ভাই এই দিকে লম্বা দিকে 4 একক গিয়েছে আর এই প্রস্থের দিকে 2 একক, তাহলে মোট কত হবে? তখন গুণ করলে 4 দুগুণে 8 একক হবে, মানে 8 বর্গ একক। বুঝতে পেরেছো? তাহলে গুণ হবে যখন পাশাপাশি দুটো জিনিস ঠেকে থাকবে তখন। বুঝতে পেরেছো? তো তেমনি ভেক্টরের ক্ষেত্রে গুণ হবে যখন ওই দুটো একই রকম ভাবে কাজ করবে তখন। তো একটা ভেক্টর এদিকে যাচ্ছে আর একটা ভেক্টর এদিকে যাচ্ছে, তো দুটো ভেক্টরের গুণফল তুমি নির্ণয় করা খুব কঠিন। তখন এই ভেক্টর দুটোর একই দিকে কি পরিমাণ আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একই দিকে পরিমাণটা নির্ণয় যদি করতে চাও, তাহলে এই ভূমির দিক বরাবর বা অনুভূমিক বরাবর ভেক্টর এ ক্রিয়া করছে, তার মানে এদিক বরাবর তার মানটা কত? এ। তাহলে এই দিক বরাবর এই হচ্ছে এ ভেক্টরের মানটা অ্যাকচুয়ালি কত? এ। আর বি ভেক্টরটা এদিকে ক্রিয়া করছে, তাহলে তার সঙ্গে যদি এ এর গুণ করতে চাও, তাহলে এ দিক বরাবর ওই বি এর মান কতটুকু সেটাকে নিয়ে আসতে হবে। তাহলে বলো এ দিক বরাবর বি এর মান কতটুকু হবে? বি থেকে যদি আমরা বি এর শীর্ষ থেকে যদি একটা লম্ব টেনে দিই, তাহলে এইখানে খেয়াল করো যে আমরা আনত তলে ক্রিয়াশীল যে কোনো ভেক্টর বি ভেক্টর থিটা কোণে ক্রিয়া করছে, তাহলে এই বরাবর একটা উপাংশ বের করতে পারি, সেই উপাংশটার নাম কত হবে? বি কস থিটা। অর্থাৎ ভেক্টর বি এদিকে ক্রিয়াশীল হলে সে বি এর উপর থেকে লম্ব টেনে দিলাম শীর্ষ থেকে, তাহলে লম্ব টানলে এই লম্বটুকু হবে বি সাইন থিটা, লম্ব উপাংশ, আর এই ভূমির দিকের এটুকু হবে
ভূমির দিকের এটুকু হবে বি কস থিটা, এটা হলো ভূমি উপাংশ। বুঝতে পেরেছ? তাহলে এবার বলো এ ভেক্টরের এদিক বরাবর তার মান কত এ, আর বি ভেক্টর এদিকে ক্রিয়াশীল হলেও এর দিক বরাবর তার মান কত বি কস থিটা। তাহলে এবার দুটোর একই দিকে তুমি টোটাল গুণফল যদি বের করতে চাও তাহলে হবে এ আর বি কস থিটা। অর্থাৎ এই জন্যই এ এবং বি কে তুমি যদি গুণ করো তাহলে রেজাল্ট দেয় এ এর মান এর দিক বরাবর আর বি এর মান এর দিক বরাবর কতটুকু বি কস থিটা, এই দুটোর গুণফলটা হবে তখন এ বি কস থিটা। তেমনি ভাবে তুমি যদি বি ভেক্টরের দিক বরাবর মান চিন্তা করো তাহলে বি এর মান এদিক বরাবর বি, আর এ থেকে তুমি যদি এইখানে একটা লম্ব টানো তাহলে লম্ব টানলে পারে এ জায়গাতে ভেক্টর এর ভূমি উপাংশ হবে এ কস থিটা, দেন এগেইন তুমি গুণ করলে পাবা বি ইন্টু এ কস থিটা অর্থাৎ এ বি কস থিটা। বুঝতে পেরেছ নিশ্চয়? এই হলো বেসিক গুণ। তাহলে এ আর বি কে যদি গুণ করি তাহলে রেজাল্ট পাবো এ বি কস থিটা। ওকে, এ বি কস থিটা। এই এ বি কস থিটা এটা যদি বেসিক ফলাফল হয়, আমরা এবার দ্বিমাত্রিক যে কোনো দুটো ভেক্টর বা ত্রিমাত্রিক যে কোনো দুটো ভেক্টরের উপাংশ সহ দেয়া আছে তারাকে গুণ করলে তাহলে রেজাল্টটা কেমন আসবে, তারাকে গুণ করলে রেজাল্টটা কেমন আসবে এটার জন্য তাহলে আমাদের ডিটেলস একটু শিখতে হবে। তা আমরা এটুকু ক্লিন করে ফেলি এবং ডট গুণের তাহলে বিস্তারিত রূপে যাই। খেয়াল করো, তাহলে ডট গুণের বিস্তারিত রূপে যদি যেতে চাও এটাকে আমরা এরকম ভাবে একটা টপিক লিখে দিই, ত্রিমাত্রিক দুটি ভেক্টরের ডট গুণন। কেমন? তো ত্রিমাত্রিক দুটো ভেক্টর ধরে নাও যে দুটো ভেক্টর দেয়া আছে এরকম যে এ সমান সমান আই প্লাস 2j প্লাস ধরে নাও 4k, আর ভেক্টর বি সমান দেয়া আছে টয়েস আই মাইনাস 3j প্লাস কে, এরকম দুটো ভেক্টর দেয়া আছে। কেমন? এই দুটো ভেক্টর এখন আমরা যদি বলি যে এই দুটোর মধ্যে গুণ করব, তাহলে খেয়াল করো যে দুটো ভেক্টরকে এভাবে যখন উল্লেখ করে দিয়েছি তখন তাদের মধ্যে একটা কোণ দিয়েছি। তাহলে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান আর তাদের মধ্যেকার এই কোণ, এই তিনটা জিনিস যদি জানা থাকে তাহলে এ আর বি ডট গুণ করলে রেজাল্টটা তাহলে বের করতে পারবো। কি কি লাগবে এখানে খেয়াল করো, লাগবে ভেক্টর এ এর মান, ভেক্টর বি এর মান, আর এ আর বি এর মধ্যেকার কোণটা জানা লাগবে। তাহলে তার কস মান নিয়ে তিনটাকে গুণ করলে এ ডট বি পাবো। এরকম ভাবে যদি দেয়া থাকে তাহলে তুমি কি বের করতে পারছো, ভেক্টর এর মান বের করতে পারবা। এখান থেকে এর মান যদি বের করো তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এর মান বের করলে কত হবে, 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, তাহলে 16 আর 4 20 আর 1 21, তাহলে √21। এইখানে তুমি যদি বলো তাহলে ভেক্টর বি এর মান কত হবে, ভেক্টর বি এর মান হবে 4 আর 9 13 আর 1 14, তাহলে √14। এই তো, তাহলে এ আর বি এর মান তো পেয়েছো, এখন তাদের মধ্যেকার কোণ বের করা লাগবে। এই কোণ যদি না দেয়া থাকে তাহলে তুমি কিভাবে করবে, এই যে আই জে কে এগুলোর মধ্যে কিন্তু অলরেডি আমরা জানি যে আয়ত একক ভেক্টরের ওই জায়গায় তুমি শিখেছো এক্স অক্ষ বরাবর দিক প্রকাশকারী একক ভেক্টর আই, তাহলে এ এক্স অক্ষ ওয়াই অক্ষে জেড অক্ষের মধ্যেকার কোণগুলো তো জানা আছে। তাহলে এখান থেকে আমরা একটা প্রতিপাদন করব, হচ্ছে গাণিতিক একটা সহজ রূপ নিয়ে আসব যা থেকে তাদের মধ্যেকার কোণগুলো ম্যাচ করে থিটার মানটা অটোমেটিক বের হয়ে চলে আসবে। কেমন? তাহলে সেটাতে আমরা একটু আসি। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরকে এরকম সরাসরি মানে না লিখে যদি থিওরিটিক্যালি লিখি যে ভেক্টর এ সমান সমান আমি দিলাম এক্স অক্ষ বরাবর তার মানটা এ অব এক্স, ডিরেকশনটা কত আই, ওয়াই অক্ষ বরাবর তার মানটা এ অব আই, ডিরেকশনটা হচ্ছে জে,
আর জেড অক্ষ বরাবর তার মানটা হচ্ছে এ অফ জেড, ডিরেকশনটা হচ্ছে and this way ভেক্টর বি সমান bxi, তাহলে এটা অ্যানাদার একটা ভেক্টর যার এক্স অক্ষ বরাবর মানটুকু হয়তো আলাদা কিছু, যেমন এখানে 1 ছিল, তাহলে ax এর মানটা অ্যাকচুয়ালি 1, আর এখানে bx সমান সমান এখানে তাহলে ভেক্টর বি এর ক্ষেত্রে কত 2। ঠিক এরকম আমরা তাহলে থিওরিটিক্যালি এবার লিখছি। এই থিওরিটিক্যালি লিখে তাহলে by j প্লাস bz, এই অনুযায়ী তুমি যদি হচ্ছে একটা এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করো, তাহলে দেখো যে বি অফ ওয়াই এখানে যেমন লিখেছো ভেক্টর বি এর ক্ষেত্রে যে ওয়াই অক্ষ বরাবর মানটাকে বি ওয়াই, তো এই যে দেখো ওয়াই অক্ষ বরাবর মানটা এখানে কত -3, তাহলে বি অফ ওয়াই এর মান -3। ঠিক আছে, তাহলে আমরা থিওরিটিক্যালি এটা একটু বের করতে চাই। দেখো এই দুটোকে যদি এবার ডট গুণ করো, এ ডট বি করছি, তাহলে পুরো এই তিনটা উপাদানের সঙ্গে এই তিনটা উপাদান ডট গুণ করে ফেলবো। তাহলে তিনটা উপাদান পাশাপাশি লিখি, এ অফ এক্স আই প্লাস এ অফ ওয়াই জে প্লাস এ অফ জেড কে, তার সঙ্গে ডট গুণ আকারে যাবে বি অফ এক্স আই প্লাস বি অফ ওয়াই জে প্লাস বি অফ জেড কে। আচ্ছা, আমি ঠিক কতটুকু এরিয়া পর্যন্ত ক্যামেরা কাভার করছে এটা একটু আমার দেখা দরকার, ডোন্ট মাইন্ড পার হয়ে গিয়েছি কিনা। ওকে, আমরা সীমার মধ্যে আছি, সীমা অতিক্রম করিনি। তাহলে এ আর বি কে এবার ডট গুণ করছি, তিনটার সঙ্গে তিনটা উপাদানের যদি গুণ করি তাহলে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক যে পদ্ধতিতে চিন্তা করো 9টা উপাদান রেজাল্ট হিসেবে 9টা উপাদান পাবো। তো আমরা সেইটা গুণটা এবার সিরিয়ালি করি। খেয়াল করো এক্স এর সঙ্গে এবার এই পুরোটা একবার গুণ করে ফেলবো, তাহলে কি হতে পারে এক্স বিএক্স, এক্স এর সঙ্গে এটা গুণ এক্স বিএক্স, আর মানগুলোর গুণের পাশাপাশি এবার আমরা দিকগুলো অর্থাৎ ভেক্টরগুলোর গুণ করব, তাহলে আই ডট আই। এখানে এবার তোমার এটা খেয়াল রেখে কাজটা করতে হবে যে আমরা ডট গুণ করছি, ডট আর ক্রস এই অপারেটর আলাদা করলে রেজাল্ট আলাদা হয়ে যায়, তাহলে আমার অবশ্যই ডট গুণের সময় ডট মেনটেন করব, ক্রস গুণের সময় ক্রস মেনটেন করব। তাহলে এটা হচ্ছে আই ডট আই প্লাস এ ওয়াই, ভুল করেছি, প্লাস এক্স এর সঙ্গে এবার এই বিওয়াই এর গুণ হবে এক্স বিওয়াই আই ডট জে, আই ডট জে প্লাস এক্স এর সঙ্গে এই বিজেড এর গুণ এক্স বিজেড, তাই তো আই ডট কে, এই আই ডট কে। ওকে, তারপরে এটা দিয়ে তাহলে এক্স দিয়ে তিনটাকে গুণ করা শেষ, এ ওয়াই দিয়ে গুণ, প্লাস আছে চিহ্ন, তারপরে আমরা এ ওয়াই দিয়ে শুরু করলাম, এ ওয়াই বিএক্স, আর একক ভেক্টর হচ্ছে জে ডট আই, তাহলে জে ডট আই, তারপরে এ ওয়াই বিওয়াই, এ ওয়াই বিওয়াই জে ডট জে, তারপরে হচ্ছে এ ওয়াই বিজেড, এ ওয়াই বিজেড জে ডট কে, জে ডট কে। এবং তারপরে তোমার যদি বলা হয় তাহলে পরে একটু দ্রুত যদি চিন্তা করো তাহলে এজেড এর সঙ্গে গুণ হবে এজেড বিএক্স কে ডট আই, এজেড বিওয়াই কে ডট জে প্লাস এজেড বিজেড কে ডট কে। এই তো, হ্যাঁ, এই তিনটা গুণ হবে। অ্যাকচুয়ালি তাহলে আমরা মোট কয়টা পাইলাম? 9টা। এখন আমরা এই যে গুণের যে বেসিক নিয়মটা শিখেছিলাম এটা আমরা একটু মিশিয়ে দেব। এই বেসিক নিয়ম থেকে এবার আমরা এই জায়গাটাকে কিছু হেল্প নিয়ে আর একটু সহজীকরণ করব। দেখো এই বেসিক নিয়মে ছিল এ আর বি যখন ডট গুণ করব তখন রেজাল্টটা হচ্ছে এ বি কস থিটা। এই জায়গাতে মানগুলোর গুণ নিয়ে তো টেনশন নাই, কিন্তু এখানে
দুটো ভেক্টরের গুণ দেখতে পাচ্ছি, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর। তো তাদের গুণ করলে কেমন হবে, বা এই গুণটা কেমন হবে, এই গুণটা কেমন হবে, এটার একটা কমন তাহলে কনসেপ্ট আমরা একটু দাঁড় করাই। যেমন আই ডট আই, তাহলে আই ডট আই করলে কত হবে, এগুলো কিন্তু একক ভেক্টর, একক ভেক্টরের মান এক একক, একক ভেক্টরের মান এক একক। এবং আমি আমার হচ্ছে ভেক্টর অধ্যায়ের যে প্লে লিস্টটা রেডি করেছিলাম ওইখানে একক ভেক্টর নিয়েও একটা বিশাল লেকচার দিয়েছি। এত বড় লেকচার দেওয়ার কারণ কি ছিল, কারণ যদি কেউ লেকচারটা দেখো তাহলে বুঝবা যে এটার ভিতরে কত কিছু শেখার আছে এবং কত রকমের কোশ্চেন রেডি করতে পারে একজন টিচার। খেয়াল করো যে এ আই ডট আই, তাহলে এগুলোর মান এক একক, ঠিক আছে। তাহলে এ আই এর মান 1 মান দিলাম আমরা, তাহলে যেমন এ আর বি এর ডট গুণ করার সময় এ এর মান দিয়েছি, তারপরে বি এর মান দিয়েছি, আর তাদের মধ্যবর্তী কোণের কস মান দিয়েছি, তাই না, এই তিনটা গুণ। তাহলে আই এর মান 1, তারপরে এ আই এর মান 1 ইনটু আই এবং আই দুটোই এক্স অক্ষ বরাবর, তাহলে দুটোই এক্স অক্ষ নির্দেশ করে, এক্স অক্ষের দিক নির্দেশ করে। তাহলে দুটোর মধ্যেকার কোণ কয় ডিগ্রি, 0 ডিগ্রি, দুটোই এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে 1 1 আর এইটার মান 1, এই তিনটা 1 গুণ করলে কত হবে। যারা আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট তারা জানো যে আমি মজা করে যখন ফিজিক্সটা শেখাই বা নিজে শিখি তখন তোমাদের বলি যে তিনটা 1 গুণ করলে 1ই হবে, কিন্তু এই 1টা সর্বোচ্চ কি হতে পারে, একটু বড় 1 হতে পারে, তাই না। তাহলে এই 1 1 1 মানে 1 রেজাল্টটা। ঠিক তেমনি এবার তুমি যদি আই ডট জে করো, তারপরে লাইনে দেখো যে তারপরে যে উপাদানটা সেটা হচ্ছে আই ডট জে। তাহলে আই ডট জে যখন করব তখন আই এর মান 1 একক 1, এ জে এর মানও 1, আর আই এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, কোণ কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি কোণ হয় তাহলে cos অফ 90 ডিগ্রি পড়বে। cos অফ 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান 0। তাহলে এখানে রেজাল্টটা হবে আলটিমেটলি এইটা যদি 0 হয় তাহলে 1 ইন্টু 1 ইন্টু 0, দ্যাট মিনস 0। ওকে, এখন আমরা কমন একটা কথা বলতে পারি, আই এবং আই এর দুটোরই মান 1, মান এক একক থাকলে আর তো গুণ করলে ও দুটোর গুণফল 0 হচ্ছে না, কিন্তু আরেকটা তাহলে জিনিস আছে যেটা তার গুণফলটাকে 0 বা 1 করার ক্ষেত্রে ভূমিকা রাখছে, সেটা হলো কোণের মান। তো কোণ যদি কসের ক্ষেত্রে 0 ডিগ্রি হয় তাহলে রেজাল্ট দিবে 1, আর কোণ যদি 90 ডিগ্রি হয় রেজাল্ট দিবে 0। এবার আমরা খুঁজি যে কোণ 0 ডিগ্রিওয়ালা কারা কারা। তাহলে আই ডট আই এর মধ্যে যেমন কোণ 0 ডিগ্রি, তেমন জে ডট জে কোণ 0 ডিগ্রি, কারণ দুটোই ওয়াই অক্ষ বরাবর, কে ডট কে দুটোই হচ্ছে ওয়াই জেড অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যেও কোণ 0। সো আমার এবার আর বলতে বাধা না যে আই ডট আই করলে যেমন হচ্ছে রেজাল্ট 1 দিবে, তেমনি জে ডট জে করলেও রেজাল্ট 1 দিবে, কারণ তাদের মধ্যেও কোণ 0 ডিগ্রি আর মানগুলো 1 1। তেমনি কে ডট কে করলেও রেজাল্ট কত দিবে, কে ডট কে করলেও কোণ 0 ডিগ্রি, তার মানে রেজাল্টগুলো হবে 1। কসের মান যখন থিটার মান 0 ডিগ্রি তখন কসের মান 1, সো রেজাল্টগুলো দিল 1। ওকে, এটা তাহলে আরও একবার যদি কেউ একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আরও একবার এই কথাটা বুঝবা যে এখানে এই একক ভেক্টরগুলোর মান কিন্তু 1 একক, তাহলে এই রেজাল্টটাকে 0 বা 1 করার ক্ষেত্রে ভূমিকা রাখে কসের ভ্যালু। তো কোণ যখন 0 ডিগ্রি, তো দুটোই যদি একই অক্ষে যায় এক্স অক্ষে তাহলে পরে কোণ 0 ডিগ্রি, দুটোই ওয়াই অক্ষে তাহলে কোণ 0 ডিগ্রি, দুটোই জেড অক্ষে তাহলে কোণ 0 ডিগ্রি, দেন রেজাল্টটা হবে 1। বাট আয়ের সঙ্গে যখন জে করেছো, আয়ের সঙ্গে জে 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণের কারণে এটা 0 হয়ে গেছে। তেমনি আমি যদি বলি জে এর সঙ্গে কে দিলাম, তাহলে জে এর সঙ্গে কে মানে ওয়াই অক্ষের সঙ্গে জেড অক্ষ, তা 90 ডিগ্রি কোণ। যদি কে এর সঙ্গে আই দাও, কে এর সঙ্গে যদি আই দাও তাও 90 ডিগ্রি কোণ, দেন দিস রেজাল্ট উইল বি 0। এখন এটা যদি জানতে হয় তাহলে তোমার আয়ত একক ভেক্টর ওইটার ব্যাপারে একটু কনসেপ্ট থাকতে হবে যে ধনাত্মক এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর দিক প্রকাশকারী তিনটি ভেক্টরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। এই দিক প্রকাশকারী তিনটি ভেক্টরকে বলবো আয়ত একক ভেক্টর, রেক্টেঙ্গুলার বেসিস ভেক্টর। হ্যাঁ, ওটা নিয়েও আমার একটা লেকচার আছে। তাহলে এবার তুমি বলো এখানে আই ডট আই করলে রেজাল্ট পাবো আমরা 1, আই ডট আই করলে রেজাল্ট পাচ্ছি 1।
জে ডট জে করলে রেজাল্ট পাচ্ছি 1, কে ডট কে করলে রেজাল্ট পাচ্ছি 1, আর বাকিগুলো কি হয়ে যাবে তাহলে 0। তাহলে এখানে আই ডট জে করলে রেজাল্ট 0, অতএব মানের সঙ্গে গুণ হয়ে পুরোটা হয়ে যাবে 0, এটা হবে 0 আর এটা হবে 0, তারপরে এটা 0, এখানে এটা 0, এটা 0, আর বাকি তিনটা জাস্ট থাকবে। এবং তিনটা কিভাবে থাকবে, আই ডট আই করলে 1, তাহলে এখানে রেজাল্ট থাকলো এক্স বিএক্স। জে ডট জে করলে জে করলে রেজাল্ট 1, তাহলে এ ওয়াই বি ওয়াই। কে ডট কে করলে রেজাল্ট 1, তাহলে পরে থাকলো এ জেড বি জেড। তাহলে আলটিমেটলি ওই গুণফলের রেজাল্টটা আমরা যেটা লিখতে পারি, আমরা এটা একটু ক্লিন করি, আমাদের জায়গার একটু অভাব। ক্লিন করলে এ ডট বি সমান তাহলে লিখতে পারি, অতএব এ ডট বি ইজ ইকুয়াল টু এক্স বিএক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। বিভিন্ন সময় পড়াতে গিয়ে বাচ্চাদের দেখেছি যে তারা এগুলোর সঙ্গে আবার আই ডট আই রাখতে চায় না, ওই আই ডট আই ডট গুণ করলে রেজাল্ট তো 1 হয়ে গেছে, তাই সেটা ওই 1 তো আর লেখার দরকার নাই। ওই 1 যদি এটার সঙ্গে গুণ করে এই মানগুলোর সঙ্গে কত হবে, এক্স বি এক্স গুণ করলে যত হবে ততই। তাই আই ডট আই করলাম 1, জে ডট জে করলাম 1, কে ডট কে করলাম 1, তাহলে আলটিমেটলি রেজাল্ট থাকলো এটা। তাহলে ডট গুণের এবার দুটো ওয়েতে আমরা সবসময়ের জন্য কাজগুলো করতে পারবো, এটা একটা, ঠিক আছে। আর আরেকটা হলো এ ডট বি সমান, যেটা সাধারণ সূত্র ছিল সেটা হচ্ছে এ বি কস থিটা। এই দুটো সূত্রের তাহলে আমরা প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে পারবো। ওকে, তাহলে আমরা যদি এই যে ত্রিমাত্রিক দুটো ভেক্টর, এই ভেক্টর দুটো দিয়েছি, এ দুটোর মধ্যেকার এবার যদি ডট গুণ বের করি তাহলে কত হবে। তাহলে প্রথম প্রয়োগ হলো যে ভেক্টর দুটোর মধ্যেকার গুণ করা। তাহলে ওই দুটো ভেক্টরের মধ্যে যদি গুণ করি তাহলে কিরকম হবে, ভেক্টর এ আর ভেক্টর বি এর ডট গুণ করছি। ভেক্টর এ আর বি এর ডট গুণ করলে আমরা জানি যে যদি কোণের মান জানা থাকতো তাহলে এভাবে করতাম, কোণের মান যখন জানা থাকবে না, যেমন আই ডট আই এর মধ্যেকার কোণ জানা ছিল, তখন এভাবে গুণটা করে কিন্তু আমি রেজাল্টটা নিয়ে এসেছি। কোণের মান যদি জানা না থাকে তাহলে এইভাবে আমরা গুণটা করব। তাহলে দেখো এক্স বিএক্স এর উপাদান, সরি এক্স অক্ষের উপাদান আর এটারও এক্স অক্ষের উপাদান, তাহলে এটা কত 1, এটা কত 2, তাহলে গুণ করলে হবে 1 × 2, দেন প্লাস এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই এর মান কত 2 আর বি ওয়াই এর মান -3, তাহলে 2 × -3 প্লাস 4 × 1, 4 × 1, দেন টোটাল গুণফল কত, এখানে 2, এখানে -6 আর এখানে 4, তাহলে +6 -6, আহা 0, এই +6 আর -6, তাহলে রেজাল্ট হয়ে গেল 0। এই তো হচ্ছে কথা। এখন দেখো এরপরে আমরা ডট গুণের যে জিনিসগুলো শিখতে পারবো, আমি যেগুলো এরপরে সাধারণত শেখাই সেটা হচ্ছে ডট গুণের বৈশিষ্ট্য। কেমন? আর ডট গুণের বিশেষ প্রয়োগসমূহ, বিশেষ প্রয়োগসমূহ, এটা একটা বিশাল ধরে নাও এরিয়া তৈরি হয়ে যাবে আবার, এবং সে জায়গাগুলো কতটা ইজিলি তোমাকে শেখানো যায় সে চেষ্টাটা সাধারণত করি, এবং অনেকেই দুটো জিনিস একই লেকচারে কমপ্লিট করে দিই, তাদের কখনোই অসুবিধা থাকে এরকম দেখিনি, তারা সবসময়ের জন্য সহজ বলেছে। আমাদের আরও একটা বিষয় তাহলে থাকলো ক্রস গুণ। এখন ক্রস গুণের যদি কিছুটা বেসিক দিতে পারতাম এই লেকচারে তাহলে ভালো হতো, কিন্তু তোমাদের এই লেকচারটা অলরেডি একটা লম্বা সময় দখল করেছে। ক্রস গুণফলের ব্যাপারে আবারও কোনো একটা লেকচারে কথা বলবো, এবং তোমরা চাইলে পারে বিভিন্ন জায়গাতে কিছু ক্লাস আপলোড আছে, ওইখানেও তুমি দেখতে পারবে। কেমন?
যে ক্রস গুণফলের যে বিভিন্ন দিকগুলো, এবং এটার ভিতরের কিছু সুন্দর কথা, যেমন হচ্ছে আমি সাধারণত যেটা দেখি যে কেন ক্রস গুণফলটা আমাদের জীবনে খুব জরুরি। একজন স্পিন বোলারের ক্ষেত্রে খুব জরুরি, একজন হচ্ছে যা মানে মেকানিক্যাল কাজ করে এরকম যারা মিস্ত্রি আছে, যেমন কারেন্টের মিস্ত্রি বলো, অথবা তুমি বলো যে পানির লাইনের যারা কাজ করে, বা আদার্স যে মিস্ত্রি, এক কথায় ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো আছে, এই ইঞ্জিনিয়ারিং কাজগুলোর জন্য ক্রস গুণফল খুবই জরুরি। এইটা যদি কেউ খুব ভালো মতো একবার দেখে, তাহলে মানে বুঝে, তাহলে সে কিন্তু লাইফটা একটু ইজি হয়ে যাবে। এই যে স্পিন বোলারের কথা বললাম, সে কিন্তু অত জোরে দৌড়ায় না, হ্যাঁ, অল্প একটু 2 পা হেঁটেই কিন্তু বলটা করে ফেলে, বাট সে তখন বলটাকে এরকম স্পিন দিয়ে ফেলে, ঘূর্ণন, তখন এই বলের দুটো দিকে অ্যাঙ্গেলে যখন এইভাবে ঘুরিয়ে দিই, এই আঙ্গুল দিয়ে একদিকে চাপ দিলাম, এই আঙ্গুল দিয়ে একদিকে, ওই দুটো চাপের কারণে বলটা একটা ক্রস গুণফল অনুযায়ী রেজাল্ট তৈরি হয়, সে কারণে সেটা একদিকে ঘুরে এবং স্পিড লাভ করে অনেক বেশি। কেমন? তো এটা যে যত সুন্দরভাবে ঘোরাবে, তার বল পড়ার পরে ঠিক সে অনুযায়ী একটা অ্যাঙ্গেলে বাঁক নিবে। বুঝতে পেরেছো? এই জন্য আমার কাছে মনে হয় যে ক্রস গুণফলটা অনেক জরুরি। এটা আলাদা একটা লেকচারে না হয় দিব ইনশাল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ, এবং এই লেকচারের মধ্যেও যদি তোমাদের কোনো ধরনের অস্পষ্টতা থাকে জানাবে কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করব তোমাদের সেই অস্পষ্টতা দূর করার। বেস্ট অফ লাক, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।